আসসালামু আলাইকুম। আজ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস। এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। আমি সেই জাতীয় 4 নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমি একটু এই সুযোগে স্মৃতিচারণ করতে চাই আমার নিজের একটু, এবং এগুলো আমার মনে হয় কিছুটা আমাদের ইতিহাসের সঙ্গে, ব্যক্তিগত ইতিহাসের সঙ্গে যুক্ত থাকতে পারে। যেহেতু আমাদের অতীতের, অর্থাৎ আজ থেকে 40 বছর আগের কিছু কিছু স্মৃতি, কিছু কিছু ঘটনা আছে যা আমাদের অঞ্চলের, বিশেষ করে ফেনী অঞ্চলের মানুষদের জানা থাকা দরকার। 40 বছর আগের ঘটনা মানে এই প্রজন্ম যারা জন্মই গ্রহণ করে নাই তাদের জন্য এটা বোধহয় কিছুটা প্রয়োজনীয়। এই দিনে, অর্থাৎ যেদিন জেল হত্যা সংঘটিত হয়েছিল, সেদিন আমি ঢাকা ক্যান্টনমেন্টের FIUর একটা ইউনিটের সেলে বন্দী ছিলাম। আমাকে অক্টোবরের 75-এর অক্টোবরের কোনো একটা সময় নারায়ণগঞ্জের তুলারাম কলেজের কাছ থেকে রাত 3টায় একটি বাসা থেকে গ্রেপ্তার করে চোখ বেঁধে সরাসরি ক্যান্টনমেন্টে নিয়ে আসে এবং সেখানে একটানা 1 মাস 10 দিন আমাকে বন্দি রাখা হয়। আর সেখানকার বন্দি জীবন মানে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা, সেখানে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, এক কাপড়ে এই 1 মাস 10 দিন কাটাতে হয়েছে। আলোর মুখ দেখিনি। আমার সঙ্গে যারা ছিল প্রায় 10-12 জন, 2-3টা কক্ষে, ছোট ছোট কক্ষ, সেগুলো থেকে বের করে নিয়ে নির্যাতন করেছে অনেককে, যে নির্যাতনে কেউ কেউ মারাই গেছে। কিন্তু আমি অনাহুত কোনো অসত্য তথ্য কথা এখানে বলবো না। কষ্টকর জীবন সেখানে ছিল, কিন্তু কী কারণে জানি না তারা আমার উপরে শারীরিক তেমন কোনো নির্যাতন করেনি। এরপরে সেখান থেকে নভেম্বরের 10 তারিখে, অর্থাৎ 3 তারিখে জেল হত্যা হলো। 7 তারিখে আবার বিপ্লব হলো, বা জাসদ টাসদেরা যেটাকে বিপ্লব দিবস বলছিল, তার 3 দিন পরে আমাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়। সেখান থেকে সেই, অর্থাৎ নভেম্বর থেকে একটানা 4 বছর কারাগারে ছিলাম। একদিনের জন্য আর বাইরে আসতে পারি নাই। ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে নোয়াখালী, কখনো কখনো মামলা উপলক্ষে ফেনী। এভাবে আজ থেকে 40 বছর আগে বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে থাকতে হয়েছে। যেহেতু হয়তো আমরা বঙ্গবন্ধু হত্যার বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলব, এই সন্দেহে আর কারাগার থেকে বের হতে দেয়নি, বের হতে পারেনি। তো একই সুযোগে আজকে আমি আমার
মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক কয়েকদিন আগে মারা গেছে, তাকে আমি স্মরণ করছি, তারও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের ফেনী সমিতির এক সময়কার দীর্ঘদিনের সভাপতি মুস্তাফিজ সাহেব এবং আমার সহকর্মী আজু খুবই অসুস্থ, এই দুইজনকে হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে। ডাক্তাররা বলছে আর চিকিৎসা নাই। সুতরাং আল্লাহ তাদের কতদিন বাঁচিয়ে রাখবে জানি না। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের রোগ মুক্তি করেন। আমি আমাদের পরিমণ্ডলের যারা তাদেরকে চেনেন তাদেরকেও বলবো এদের রোগ মুক্তির জন্য দোয়া করেন। কিছুদিন আগে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে যখন আমি বৃহত্তর নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ছিলাম, ওই কমিটিরই আজকের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দপ্তর সম্পাদক ছিল। আমি গর্ববোধ করি। এবং ওই সম্মেলনে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং আমি অবশ্যই বিশ্বাস করি ওবায়দুল কাদেরের কারণে আওয়ামী রাজনীতির আমূল পরিবর্তন আসবে, ফেনীর রাজনীতিরও আমূল পরিবর্তন আসতে বাধ্য। কারণ এখন রাজনীতিটা একটা রাজনৈতিক ধারায় চলবে, আগে কোনো রাজনৈতিক ধারায় চলতো না। যেহেতু আগে যিনি সাধারণ সম্পাদক ছিলেন তার সঙ্গে কেউ দেখা করতে পারতো না, কথা বলতে পারতো না, তিনিও কোনো জেলা শাখা, থানা শাখা, কোনো নেতাকর্মী কিংবা কমিটির কোনো খবর রাখতেন না। ফলে যে যেখানে যেমন ইচ্ছে তেমন করে দলকে চালিয়েছে। কিন্তু এখন অনিয়ম করলে কিংবা কিছু খারাপ করলে ওবায়দুল কাদেরের এটা গোচরীভূত হলে সঙ্গে সঙ্গে তিনি এটার ব্যবস্থা নেবার চেষ্টা করতে পারবেন, তিনি বুঝবেন। যেহেতু আগাগোড়াই একটা রাজনৈতিক চরিত্র, যার রক্তে মাংসে লোম কূপে কূপে শুধু রাজনীতি। সুতরাং রাজনীতিটা আমি ফেনীবাসীকে শুধু একটু বলবো যে আমাদের কিছুটা মেঘ কেটে গেছে। আগে যেমন ইচ্ছে তেমন যখন যা ইচ্ছে তা করেছে, এখন এটা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। যেমন কোনো পদে নাই, কোনো কিছুতে নাই, বিশাল বিশাল মন্ত্রীদের উপরে ছবি, এগুলো আর উঠতে পারবে না, এগুলো উঠবে না। সেজন্যে আমি মনে করি যে আমাদের জন্যে ভীষণভাবে এটা উপকার হয়েছে এবং ফেনীর রাজনীতির খারাপ বিষয়গুলো ঠিক হয়ে যাবে। আরও কিছু বিষয় আছে, সেই কারণেও এগুলো আমাদের জন্য উপকার করবে। আর এমনিতেই ওবায়দুল কাদের কেন জানি না ফেনীকে আলাদা দৃষ্টিতে দেখেন। সেই ছাত্র জীবন থেকেই প্রায়শ ফেনী যেতেন। আমাদের অনেক জুনিয়র ছেলেপেলে সহ হাজার হাজার লোকের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয়। ব্যক্তিগতভাবে তা অনেকের বাড়ি চেনেন, অনেকের কর্মকাণ্ড চেনেন, সব কিছু বুঝেন। সেই জন্যই বিশ্বাস করুন আপনারা, ওবায়দুল কাদের নির্বাচিত হবে এরকম কোনো ধারণা আমি করি নাই, কিন্তু হয়েছে শুনে আমার মনে হয় আমার চাইতে বেশি খুশি কেউ হয় নাই। যার জন্যে সেদিনকার পত্রিকাগুলোর মধ্যে আমার পত্রিকায় শুধু বলেছি এই মনিহার শুধু কাদেরকেই সাজে, এবং প্রায় লোক, এবং সেদিন অফিসে ওবায়দুল কাদের নিজেই এই পত্রিকার এই হেডলাইন নিয়ে এবং সেদিনকার ওই প্রতিবেদন নিয়ে আলাপ করেছেন এবং খুবই খুশি হয়েছেন, ভূয়সী প্রশংসাও করেছেন। এখন আমি টুকটাক অন্য প্রসঙ্গগুলোতে আসতে চাই। যেমন বালিগাঁও এবং ধর্মপুরের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন সম্পর্কে আমি আমার আগের বক্তৃতায় বলেছিলাম পরিষ্কারভাবে, বাহারকে বলেছিলাম তুমি ছাড়বে না, তোমাকে থাকতেই হবে শতচাপের মুখেও, এবং সে ছিল এবং সে নির্বাচিতও হয়েছে। এদিকে আরজুকে বলেছিলাম পরিস্থিতি বুঝে
তুমি দরকার হলে ক্ষান্ত দাও, কারণ ওখানে যেই পরিস্থিতি তাতে তোমার ছিল, জনসমর্থন ছিল, জনপ্রিয়তাও ছিল, কিন্তু পরিস্থিতি যেরকম তাতে লোকবল ক্ষয় হতে পারে, মানুষ মরতে পারে। এই জন্য বলেছিলাম যদি সেরকম হয় দরকার নাই লোক ক্ষয় করার, তুমি ক্ষান্ত দিও। কিন্তু সে যেহেতু জনগণের শক্তিতে বলিয়ান ছিল, সেই জন্য সে আমার কথার পরও সকল দিক বিবেচনায় নিয়ে ক্ষান্ত দেয় নাই। হয়তো আপনাদের কেউ কেউ ধারণা করতে পারেন যেহেতু আর্য ক্ষান্ত দেয় নাই, আমি বোধহয় কিছুটা অসন্তুষ্ট। আসলে যখন সে নির্বাচন করছিল, নির্বাচনের আগের দিনও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে সে এদের এরকম প্রবল পরাক্রমশালী যেই ক্যাডার বাহিনী, তাদের সঙ্গে সে কী কারণে লড়াই করতে যাচ্ছে, এটা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু ভোটের আগের রাত্র থেকে ভোটের দিন সকাল পর্যন্ত আরজু যেই প্রতিরোধ গড়ে তুলেছে, এটা আমি কল্পনাও করি নাই। এবং আরজুর সেদিনকার প্রতিরোধের মুখে ওদের বেশ কয়েকজন আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসা নিচ্ছে। হামলা করতে গিয়ে দুটি গাড়ি ফেলে এসে ভয়ে পালিয়ে এসেছে। ধান ক্ষেত দিয়ে পালাতে গিয়ে অসংখ্য মানুষের ফসল নষ্ট করেছে। কিন্তু এই যে তাকে আক্রমণ করতে গিয়ে প্রতিহত হয়ে তারা ফিরে এসেছে, এই পর্যন্ত করবে আরজু আমি চিন্তাও করি নাই। আমি সারা জীবন নিজেই সংগ্রামী, নিজেই লড়াই করেছি। আজও এত অত্যাচার নির্যাতনের পরও আরজু জনগণকে নিয়ে যে লড়াই করেছে, যে প্রতিরোধ করেছে, এটা সকলের জন্য প্রশংসনীয়, উৎসাহব্যঞ্জক। একদিন সূর্য সেন পরাক্রমশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে অমরত্ব পেয়েছে। যেহেতু সে ইংরেজদের সঙ্গে অল্প কয়টা সৈনিক নিয়ে চট্টগ্রাম পাহাড়ে যুদ্ধ করে স্বাধীনতা পাবে সে তো হতে পারে না, কিন্তু তবুও প্রথম লড়াই করেছে এবং লড়াই করে জীবন দিয়েছে, সেজন্য সে ইতিহাস হয়ে গেছে। আজকে আরজু প্রথম, সবচাইতে বড় কথা, এই পরাক্রমশালী বাহিনীর সঙ্গে, এই ক্যাডারদের সঙ্গে এই পর্যন্ত তারা যত জায়গায় যত হামলা করেছে, একরামকে হত্যা করেছে, আমাদের আবেদন জুয়েলার্সে আক্রমণ করে ডাকাতি করেছে, কোথাও কেউ এই যে কদিন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন গেল, কোনো নির্বাচনে বিএনপি জামাত কেউ কোনো রকমের প্রতিরোধ করে নাই। কিন্তু এই প্রথম আরজু প্রতিরোধ করেছে। যেহেতু প্রতিরোধ শুরু হয়েছে, এই প্রতিরোধের মুখেই তারা ধ্বংস হবে, তাদের শেষ হবে। সেই জন্যে আমি আরজুকে সালাম জানাই। যদিও কারো কারো ধারণা আমি অসন্তুষ্ট হব, কিন্তু যেহেতু তার প্রতিরোধ দেখে আমি বিস্মিত হয়েছি, আমি আশ্চর্য হয়েছি। এবং তার এই প্রতিরোধ থেকেই যাত্রা শুরু প্রতিরোধের, এবং প্রতিরোধের আরও অনেক ঘটনা আছে। মোট কথা আমি আপনাদের বলতে চাই, আমি যেটা বলেছিলাম সেই নির্বাচনের আগে তাই হয়েছে। কিন্তু আমি বাহারকে বলবো তোমাকে হুঁশিয়ার থাকতে হবে। এই জন্যে তোমাকে তারা যদিও ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার মেম্বারদের তারা তাদের লোকদের দিয়ে করে নিয়েছে। এর অর্থই হলো তোমাকে চাপে রাখা, যে কোনো সময় ওদেরকে দিয়ে তোমার বিরুদ্ধে অনাস্থা আনবে। সেই অনাস্থা আনবার যে মহাপরিকল্পনা, সেটা বাস্তবায়নের সুযোগ যদিও পাবে না, তবু তারা এটা করে রেখেছে। তুমি শুধু ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ রাখবে, আল্লাহর রহমতের কোনো আস্থা অনাস্থা, কোনো ষড়যন্ত্র আর কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। এখন আমি বলতে চাই, এই বাহারকে ঠেকানোর জন্যই শুধু জয়নালকে হত্যা করা হয়েছিল, কিন্তু হত্যা করে তো সব কিছু ঠেকানো যায় না। জয়নালকে হত্যা করেও বাহারকে ঠেকানো যায়নি। দুর্ভাগ্যজনক, আমি পুলিশকে প্রশংসা করেছিলাম মামলা নেয়াতে, কিন্তু আজ পর্যন্ত একটা লোককে তারা গ্রেপ্তার করে নাই, করার চেষ্টাও করে নাই। একটা খুনের মামলা, একটা আসামি গ্রেপ্তার হলো না। অপরদিকে নিরপরাধ বয়স্ক অসুস্থ লোক, আমাদের আরজুর বড় ভাই,
তাকে গ্রেপ্তার করে জেলখানায় কষ্টকর অবস্থায় ফেলে দিয়েছে। নিন্দনীয়। অবশ্য আল্লাহর রহমতে আমি ফেনীবাসীকে আশ্বস্ত করতে চাই দুটি কারণে, একটি পরিষ্কার বলবো আর একটি বলবো না। একটি হচ্ছে ওবায়দুল কাদেরের নির্বাচনের কারণে এসব পরিস্থিতির পরিবর্তন আসছে অতি দ্রুত, সুতরাং হতাশার কোনো কারণ নাই, হতাশা কেটে যাবে আল্লাহর রহমতে। এবার আমি একটু আলাউদ্দিন নাসিম সম্পর্কে কথা বলবো। আমি কিছুদিন আগে আলাউদ্দিন নাসিমকে একটি খোলা চিঠি লিখেছিলাম। সেই খোলা চিঠিতে বলেছিলাম, যেই পরিস্থিতি হোক যাই হোক ওবায়দুল কাদেরকে মেনে নিতে। ওবায়দুল কাদের কসম করে বলবো, এখনো আমি জানি না ওবায়দুল কাদেরের সঙ্গে নাসিমের দূরত্বটা কিসের, কিন্তু একটা দূরত্ব যে সৃষ্টি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। তো সেই জন্যে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ার পরে আমাদের ফেনী অঞ্চলে কোনো উচ্ছ্বাস নাই, আনন্দ নাই, কোনো ফুর্তি নাই। এটা অবশ্যই আলাউদ্দিন নাসিমের ইঙ্গিতে। এখন আমি তাই তাকে বলেছিলাম, অবশ্য আলাউদ্দিন নিজে কোনো পদ না পাওয়াতেও হতাশা আছে। শুধু যে ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছে সেজন্যে তা নয়, নাসিম নিজে কোনো পদ না পাওয়াতে এইরকম একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। এখন আমি কি বলেছিলাম খোলা চিঠিতে, ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই তো বলেছিলাম যে আমরা খুশি হও, আমরা অভিনন্দিত করো ওবায়দুল কাদেরকে, ধন্যবাদ জানাও, সংবর্ধনা দাও, গ্রহণ করো, এই তো বলেছি। ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই কথা বলেছি। এতে আমি কি অপরাধ করেছিলাম তা জানি না, কিন্তু আলাউদ্দিন নাসিম তাতে তার একটা স্ট্যাটাস দিয়ে যেটা বলেছে সেটা অনভিপ্রেত। আচ্ছা, সেটা বলেছে, আমি খুব একটা মনে কষ্ট নিতে চাই না এই জন্য, কারণ তার মধ্যে এই মুহূর্তে তখন অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল, অনেক পত্রপত্রিকা লিখেছে সে বড় পদ পাচ্ছে, সে 1 নম্বর যুগ্ম মহাসচিব, এই সাধারণ সম্পাদক হচ্ছে ইত্যাদি। কিন্তু যখন হলো না তখন তার মধ্যে একটা হতাশা, ক্ষোভ, রাগ ইত্যাদি সৃষ্টি হয়েছে। সেখান থেকেই তার এই হতাশার কারণে সে ওই স্ট্যাটাসটা দিয়েছে। আচ্ছা, যে জন্যই দিক, সে আমার অনেক ছোট, হয়তো ভুলও করতে পারে, অথবা ভুল তো সে করেই না, এতদিন তো সব আমরাই ভুল করেছি। তো যাই হোক, সে দিয়েছে। আমার পক্ষ থেকে অনেকে কমেন্ট করে সেটা অবশ্য উল্টাপাল্টা অনেক কথা বলেছে তাকে। আমি নিজে এটার পক্ষপাতে ছিলাম না, কিন্তু কারা কোথার থেকে কি কমেন্ট করছে এটা তো আর আমার নিয়ন্ত্রণে নাই, সে কথা নয়। এখন এই নাসিম এখনো আমার মনে হয় এরপরও সে হয়তো যতদিন যাবে তত দুঃখ কষ্ট চলে যাবে, কিন্তু তাকে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, রাজনীতিতে কি এরকম আছে বিজ্ঞাপন দিয়ে পদের জন্য অনুরোধ করা? এভাবে সমকালে বিশাল প্রথম পেজে বিজ্ঞাপন দিয়ে বলা হলো ফেনী জেলার পক্ষ থেকে যে আমরা আলাউদ্দিন নাসিমকে নেতৃত্বে দেখতে চাই, ইতিহাসে নাই। ভুল। আমরা তো মনে করি আলাউদ্দিন নাসিমের সঙ্গে নেত্রীর সার্বক্ষণিক যোগাযোগ আছে, কিন্তু এই বিজ্ঞাপন দিয়ে বোঝানো হলো যে নেত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন লাগে, আলাউদ্দিন নাসিম সরাসরি পারে না। এটা তো আমাদের ধারণা ছিল না। আর মোট কথা, এটা তো কালচার নয় রাজনীতি, বিজ্ঞাপন দিয়ে কি পথ চাওয়া। এর মধ্যে একটা মাস পরিশ্রম করেছেন নাসিমের, তো এরকম মাঠে ঘুরে ফিরে দৌড়াদৌড়ি করে প্রতিদিন বিকেলে একবার মঞ্চের কাছে যাওয়া, প্রতিদিন একবার করে লোক কর্মীদের সঙ্গে যোগাযোগ করা, এটা যেহেতু কষ্ট করেছে সে, সেই কষ্টের ফল যখন ফলল না, সেটা তো আমরা কিছু জানি না, আমরা তো বাধা দিই নাই, আমরা ফেনীবাসী তো আপত্তি করি নাই। এখন নেত্রী জানে কেন তাকে করে নাই, কোথায় কি সমস্যা হয়েছে, কিন্তু বিজ্ঞাপন দিয়ে যেহেতু এটা বলেছে, এটা নিষেধ করা উচিত ছিল, এটা ঠিক হয় নাই। তো যাই হোক, এখন ইতিমধ্যে 2-3টে স্ট্যাটাস দিয়েছে নাসিম, তার দুইটার এগুলো আপাতত আলোচনায় আছে কিছুটা, সেই জন্যই আমি এগুলো বলার জন্য কিছুটা উৎসাহিত, মানে চিন্তা করেছি। আরেকটা হচ্ছে, নাসিম ঠিক জাহাঙ্গীর আদিল যেদিন বেরিয়েছে সেদিনই আরেকটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে একরাম হত্যার আসামিরা বেরিয়ে যাচ্ছে, সে তাতে হতাশ, সে
ফেনীর রাজনীতিতেও হতাশ। সে এটা মোট কথা সে কিছুটা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে খারাপ। এই নাসিম অবশ্য একরাম হত্যার পরপরই তার শোক দিবসে কান্নাকাটি করে বুক ভাসিয়ে কান্না, সাধারণ কান্না নয়, বলেছে একরাম হত্যার আসামিরা পার পাবে না। কিন্তু একরাম হত্যার আসামিরা পার পেয়ে গেছে। তাহলে এখন আমি প্রশ্ন করতে চাই, এদেরকে যে পার পাবে না বলে বারবার বলেছ, পার না পাওয়ার জন্য কি করেছ? তুমি কি কোনোদিন কোর্টের খবর নিয়েছ? তাদের কোর্টের কোথাকার কোন অবস্থা চলছে বলেছ? কোনোদিন কোথাও কোনো খবর রাখো নাই। সুতরাং যদি কেউ বলে এখন তুমি হতাশ, এখন তুমি ক্ষুব্ধ, এটা আমার তো মনে হয় ফেনীবাসীকে এত বোকা মনে করা উচিত নয়। এইরকম অভিনয় আর না করা বোধহয় ভালো। এই সব কিছুর একটা সীমা আছে। একদিক দিয়ে তাদের আচ্ছা জাহাঙ্গীর আদেল বেরিয়েছে, সেটার জন্য কোনো ক্ষোভ আছে কিনা বুঝতেছি না, যেহেতু জাহাঙ্গীর আদেলকে তো দেখা যাইতেছে তারা এখন গ্রহণ করছে না। অন্যদিকে জাহাঙ্গীর আদেল আর মিস্টার একাত্রে সারেন্ডার করলো। এখন জেলখানায় গোলযোগের জন্য মিস্টার রয়ে গেল, জাহাঙ্গীর আদেলকে কুমিল্লায় পাঠিয়ে দিল। এগুলো একটু ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে। এখন তুমি ইচ্ছা করলে তোমার যে ক্ষমতা ছিল এতদিন, আমি বলি এখনো থাক, সেই ক্ষমতা বলে তুমি এতদিনেই এটার বিচার কাজ সমাধা করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারতে। এটা করোনার মধ্যে প্রমাণ আমার কাছে এটা যে জাহাঙ্গীর আদেলের চার্জশিট হয়েছে, কোর্ট সেই চার্জশিট আমলে এনেছে, তারপরে অবশ্যই সে জেলখানায় আছে, বারবার জামিন চেয়ে পায় নাই। তাহলে বোধহয় বলা আছে যে চার্জশিট দিলেই সে লোক আর পার্টিতে থাকবে না। পার্টির সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত তো তোমার আওতায়। তুমি জাহাঙ্গীর আদেলকে কি কারণে পার্টি থেকে বহিষ্কার করো নাই? এ থেকেই তো প্রমাণ হয় যে তুমি আন্তরিক কিনা তাতে সন্দেহ, যে এরা বেরিয়ে যাওয়াতে তুমি অসন্তুষ্ট। তুমি এতদিন যে ক্ষমতা দেখিয়েছ, তোমার কোনো দলীয় পদ ছিল না, প্রশাসনিক পদ ছিল না, বিভিন্ন সভা সমিতিতে তোমার ছবি মন্ত্রীদের উপরে, এবং আমরা দেখেছি তুমি বাড়ি গেলে ডিসিএসপিরা গিয়ে বসে থাকে। এটা কিন্তু মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়নি। মোট কথা তুমি যেভাবেই হোক এমনভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলে সব কিছুকে, তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতে এই একরাম হত্যার আসামিদের বিরুদ্ধে। অন্যটা বাদ দিলাম, তুমি জাহাঙ্গীর আদেলের বেরোবার পর দিনই দুঃখটা প্রকাশ করেছো, কিন্তু যেই জেহাদ নিজে তার যেই অস্ত্র দিয়ে গুলি করেছে বলেছে, যে নিজে পুলিশের কাছে পুলিশকে নিয়ে তার ছোরাটা বের করে দিয়েছে, স্বীকার করেছে, সেই জেহাদ যখন বেরিয়েছে তখনও তো কই এটার বিরুদ্ধে কিছু করা হলো না, বরং অন্য কোনো তরফ থেকে মাঝে মধ্যে জামিন হওয়ার পরে সেই জামিন স্টে হয়েছিল। তো যাই হোক, আমি এখন শুধু বলি, আসলে আলাউদ্দিন নাসিম, বিষয়টা হচ্ছে খুনই খুন হয়, যারাই খুন করুক। আমি আমার আগামী সভায় আমারই দলের কারা কারা খুনি ছিল, কারা কারা খুন করে নিজেরা খুন হয়েছে তার বিস্তৃত তালিকা দেব। এটা প্রমাণ আছে। এখন যারা এই খুন করেছে এদেরকে প্রশ্রয় দিলে তুমি নিজেও এই প্রশ্রয়দাতার গুণাগার হবে। এখন আসলেই চেষ্টা করতে হবে এদেরকে, বা এই মামলাটা যাতে ঠিকঠাক মতো এখনো চলে। আমি যদিও আমার অনুরোধে কোনো কাজ হবে এমন বিশ্বাস খুব একটা নাই, তবু অনুরোধ তো করতেই পারি। যদিও এর আগেও অনুরোধ করেছিলাম একটা টক শোতে, তার কিছুই হয়নি। অনুরোধ করে বলেছিলাম একবার যে সহদেবপুরে এরকম 20-30 জন মাঝবয়সী মহিলাকে প্রায় 100 ছেলে গণধর্ষণ করেছে, আর কিছু না হোক মানবিক কারণে এটার দিকে তাকাও, এটা একটু ব্যবস্থা করার জন্য দেখো। তো আমি মনে করি যারা রাজনীতি
অত্যাচার নির্যাতন করে প্রতিষ্ঠা করতে চেয়েছে, করেছে, তাদের এটা থাকবে না, তাসের ঘরের মতো ভেঙে যাবে। প্রথম যখন সব কিছুকে নিয়ন্ত্রণ করার শুরু হলো, তখন এই ইসমাইল, আমাদের বাড়ির ইসমাইল হাজারি, শামীম যে এখন আমাদের পৌর সভাপতি আওয়ামী লীগের, এদের দুজনেরই 4-5টা করে গরু ছিল। এইটাই ছিল তাদের একমাত্র অবলম্বন তাদের বাঁচার। সেই গরুগুলোকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে তাদেরকে নিঃস্ব করার জন্যে, তাদেরকে রিক্ত করার জন্যে। এমনকি শামীমকে মেরে তার চোখ পর্যন্ত ফুটো করে দিয়েছিল। আমাদের একই সময়ে কাছাকাছি নান্নুর বউয়ের উপর অত্যাচার চালানো হয়েছিল, নান্নুর বউকে হামলা করা হয়েছিল। তো এগুলো যারা করেছে, সময় বোধহয় এসে গেছে, এগুলো জবাব দিতে হবে আল্লাহর কাছে, মানুষের কাছেও। আমি এখন বালুমহলের গতদিন চেয়ারম্যানদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম, তো আজকে আর তাদের ব্যাপারে কথা বলবো না। আমি শুধু বলি দুটো কথা। একটা হচ্ছে, যেসব ইউনিয়নের উপর দিয়ে বালুমহল গেছে বা নদী গেছে, বালুমহল আছে, সেগুলোর মালিকানা বা সেগুলোর ইজারা শুধুমাত্র ওই ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে, মেম্বারদের নেতৃত্বে বালু উঠবে, মানুষের উন্নয়ন কাজে ওই টাকা লাগবে কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা শুভপুর থেকে সিন্ডিকেটরা নিয়ে গেছে, একটা টাকাও কোনো শুভপুরবাসীর। এখন তেল যেহেতু সৌদি আরবে পেয়েছে, তেলের টাকা তারা সেখানে ব্যবহার করে। আমার ইউনিয়নে বালুমহল, আমি সেই টাকা নেব, সেই ইজারা নেব, সেখান থেকে আমার উন্নয়নের কাজ করাবো, এটাই তো স্বাভাবিক। আমি এবার চেষ্টা করতেছিলাম যে আধা ঘন্টার মধ্যে অবশ্যই আমার কথাবার্তা শেষ করব, সেজন্যে কিছু কিছু কথা আমি ফেলে দিয়েই কথা বলতে চাই। এখন বলতে হবে নিজামের মামলা। নিজামের মামলার ব্যাপারে 31 তারিখের রায়ের পরে, সিদ্ধান্তের পরে আমি 2 তারিখে একটা ভাষণ দিয়েছিলাম। 31 তারিখ নিজাম হেলিকপ্টারে করে ফেনে গিয়েছে, তাতে করে প্রমাণ করার জন্য যে সে খালাস হয়ে আজকে সংবর্ধনা সভায় এসেছে। তার বক্তব্য অবশ্য খুব বেশি কিছু বলে নাই, কিন্তু সেদিনই সে বলে ফেলেছে যে আমি আমার জেলে যাব কেন, আমি দরকার হলে আমার সংসদ সদস্য পদ যাবে। তো সে যে অকপটে এটা স্বীকার করে ফেলেছে, তখনই তো যারা বুঝে তাদের বোঝা উচিত যে কি ঘটনা ঘটবে। তো সেদিন মানুষ এতই হতাশ হয়ে গিয়েছিল যে মনে হয় কিছু লোক আত্মহত্যা করবে, এরকম একটা পরিস্থিতি। সেদিন কিন্তু 2 তারিখে বক্তৃতা দিয়ে আমি পূর্বাপর সমস্ত পরিস্থিতি বর্ণনা করে মানুষকে আবার বুঝিয়েছিলাম যে না, ও বললেও মামলা শেষ হয় নাই, মামলা যেখানে ছিল সেখানেই আছে, যেভাবে ছিল সেভাবেই আছে, এটা 2 মাস বিলম্বিত হলো কেন ইত্যাদি আমি পরিষ্কারভাবে সব বুঝিয়ে দিয়েছিলাম। এবং সেদিন আমি যা বলেছিলাম, নিশ্চয়ই আমার যারা শ্রোতা, আজকে দর্শক, তারা বুঝতেছেন যে আমি ভুল বলি নাই। বাহার আরজুর ব্যাপারে যা বলেছিলাম সেটাও সঠিক। এখন আমি নিজামের মামলার ব্যাপারে যেটা বলেছিলাম সেটাও সঠিক। যেহেতু আজকে সেই মামলা আবার কোর্টে উঠেছে এবং আগামী 14 তারিখে, মাসের নয়, এই মাসের 14 তারিখে আবার এটার দিন ধার্য করা হয়েছে। ধার্য করার ব্যাপারে জাস্টিস সাহেব 14 তারিখ পর্যন্ত নিতে চান নাই। তিনি 2-1 বার উচ্চারণও করে ফেলেছিলেন যে আগামী সোমবারে। তবুও বিবাদী পক্ষের ইয়েতে, আমরা পীড়াপিড়িতে তিনি এই 14 তারিখ, মানে 10-11 দিন মাত্র সময় দিয়েছেন এবং পরিষ্কারভাবে বলেছেন যে এ নিয়ে আমি আর সময় দিতে পারবো না, আমার অ্যাপিলেট ডিভিশন থেকেও চাপ আছে। তো সুতরাং আমার ধারণা এই মামলা এই মাসের মধ্যেই শেষ হওয়ার প্রশ্ন আছে। এই মাসের মধ্যে না হলেও 16ই ডিসেম্বরের মধ্যে মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে বলে আমার ধারণা। কি হচ্ছে কি হবে আমি সেটা বলতে চাই না, তবে 16ই ডিসেম্বরের মধ্যে হবে এটা আমার মন বলছে। এবং আমি গত 26শে মার্চ ফেনীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেতে চেয়েছিলাম। ডিসি সাহেবকে বলার পরে উনি বললো আমি জানাবো, আর জানায় নাই।
তো এখন আবার আগে অগ্রিম বলে রাখি, আমি মুক্তিযোদ্ধা, এই দেশে বিজয় এনেছি আমরা। সুতরাং আগামী বিজয়ের দিন অর্থাৎ 16 তারিখে আমি যে সংবর্ধনা সভা হবে, জেলা প্রশাসন যে সংবর্ধনা সভা আয়োজন করে, আমি সেই সংবর্ধনা সভাতে যোগ দিতে চাই। প্রথমেই আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন। পরিস্থিতি পরিবেশ খানিকটা সেরকম হয়েই গেছে। এখন এই 14 তারিখে যেহেতু খুব অল্প সময়, তারপরে যদি ডেট আসবে সেটা আরও অল্প সময়ের মধ্যে আসবে। এখন এই সময়টা যা দিচ্ছিল এটা হচ্ছিল রক্তের জন্যে। রক্ত নাকি 13 ব্যাগ বা 13 বার দিয়েছে। এখন ওই আবার যে রায় দেওয়ার মধ্যখানে এই রক্তের রিপোর্টের জন্য দিছিল, সেই রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে বলেছে, সন্ধানীরা বলছে যে এটা অনেক দিনের আগের ব্যাপার, আমাদের কর্মচারীরা নাই, অফিস নাই, কাগজপত্র কোথায় গেছে জানি না, আমরা এটা এভাবে পারবো না। আবার জেলখানারা বলেছে যে আমাদের কাছে এরকম কোনো জেলখানা থেকে কোনো রক্ত দেওয়ার কোনো কিছু আমাদের কাছে প্রমাণ নাই। সুতরাং রক্ত দেওয়ার ব্যাপারটা মনে হয় কিছুটা কোর্টের কাছে গুরুত্বহীন হলেও এটাকে মনে হচ্ছে আমার কাছে যেন আমলে নিয়েছে। এই জন্যে সুজন অ্যাডভোকেট যখন এই রক্তের বিষয়টা খুব বেশি পিড়াপিড়ি করছিল আগেও, তো আজকে আমাদের সিনিয়র জজ সাহেব তাকে বলছিলেন, তো ঠিক আছে, তো বুঝলাম আপনারা কি চান, আপনারা এটার জন্য আরো 400 দিন রেয়াত চান, তো রক্ত দেয়া প্রমাণ হলে 400 দিন রেয়াত দিতে হবে। তো বোধহয় এরকম সম্মতি দিলেন উকিল সাহেব। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, দেখা যাক। অর্থাৎ এই 400 দিন যদি দিয়েও দেয় তাহলে 1 বছরের উপরে তাকে জেল খাটতেই হবে। কিন্তু আমি দিয়ে দেওয়ার কোনো সুযোগ দেখি না, তবু ধরে নিলাম দিবে, আজকের কোর্টের আলামত থেকে বোঝা গেল। তাহলে আমি জেল খাটবো কেন, এটা বোধহয় আর বলা যাচ্ছে না। সুতরাং বিপদ বোধহয় ঘনায়মান। কত কথা শুনলাম, ওই প্রণব বাবুর ছেলেকে দিয়ে চিফ জাস্টিসকে বলানো হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলানো হয়েছে যে এই মামলায় কোনো সাজা হলে সরকার বেকায়দায় পড়বে। কখনো বলা হয়েছে সিঙ্গাপুরে চিফ জাস্টিসের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, কত রকমের কথা। আজকে কি প্রমাণ হলো? আজকে প্রমাণ হলো সবই শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখা, শুধুমাত্র লোকজনকে চাঙ্গা রাখা তাদের, এই জন্য এইসব বলা হয়েছে। আসলে সবই ভুয়া, সবই মিথ্যা। এই জন্য আমি কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেবদের বলেছিলাম, আপনারা যখন আবার ভোট করবেন বা ভোটে হতে চান, তখন কি মনে করেন যে এই নিজাম তখন নেতা থাকবে? নিজাম একদিনের জন্য যদি জেলে যায়, এখন তো আজকে আমার তো মনে হয় পরিষ্কার, যদি জেলে যায় তার সংসদ সদস্য পদও শেষ, আগামী নমিনেশনও শেষ, আর দলের পদও শেষ। তো সেই লোকের কি অবস্থা হতে পারে আপনারা বুঝেন। এখন সে কি সিদ্ধান্ত নিবে, জেলে যাবে না লন্ডন যাবে না কি করবে, তার জানার ব্যাপার। তবে আমি পরিষ্কার করে বলবো না কিছু, কত পথ আছে, কত কিছু আছে। যেমন রায় দেওয়া হচ্ছে, এমন সময় আবার হিয়ারিং এর দিকে যাওয়ার কোনো নজির আমার জানা নাই, অন্তত সেটাও হয়েছে। সুতরাং যে কোনো সময় যে কিছুই হতে পারে, হোক। তবে আমার মনে হয় পরিস্থিতি তাদের জন্য খারাপ। আমি আগেও বারবার বলেছি, যত দিন যাবে ততই এদের জন্য খারাপ হবে। যত দিন কিছু কোর্টে কিছু না করুক, কেউ কিছু না করুক, কিন্তু যতটা দিন যাবে, একটা সূর্য যখন ঢলে যায় তখন যত সময় যাবে ততই সে অস্তাচলের দিকেই যায়। সুতরাং এদেরও এখানে পরিস্থিতিটা এমনটাই হবে। আর সর্বশেষ আমি একটি অনুভূতির কথা বলি, সেটা হচ্ছে আমাদের, না এটা আজকে আর বলতে চাই না, কেননা আধা ঘন্টার উপরে সময় নেব না, বোধহয় কিছুটা হয়েও গেল। তো যাই হোক, পরিস্থিতি ভালো। আমি বলি হতাশার কিছু নেই, হতাশ হবেন না, পরিস্থিতি ভালো। সুতরাং আমি যা বলেছিলাম মামলার ব্যাপারে সেটাই সত্য হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি বাহার আর আরজুর ব্যাপারে যেটা বলেছিলাম সেটাও পরিস্থিতি সেরকমই হয়েছে। সেই জন্যে একেবারে ছোট্ট কবিতাটি দিয়ে শেষ করি। সেটা হলো, বেজে উঠল কি সময়ের ঘড়ি,
এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী। উঠুক ডাক সাগরে পাহাড়ে, উঠুক তুফান গরিবের হাড়ে। জয় বাংলা।